হ্যালো দর্শক, আজকে যে সিনেমাটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম গ্যাসলাইট। সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি হরর এবং থ্রিলার ধর্মী। রাজপরিবারের মেয়ে মিশা 15 বছর পর তার বাবার সাথে দেখা করতে আসে, আর এরপরই ঘটতে থাকে একের পর এক টুইস্ট। সিনেমাটা দেখতে দেখতে আপনাদেরও মাথা ঘুরে যাবে। শেষ পর্যায় পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না যে আসল অপরাধী কে আর কি ঘটেছে। আশা করছি আজকের এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লাগবে। সিনেমার শুরুতেই আমরা একজন মাঝিকে দেখতে পাই যে নদীতে মাছ ধরছে। সে একটা পাথর নদীতে ফেলে। পাথরটা যখন নিচে গিয়ে পড়ে তখন আমরা একটা লাশের পচা গলা হাত দেখতে পাই। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা রাজকুমারী মিশাকে দেখতে পাই। সে তার জন্মদিনের পার্টি করছিল, সেখানে তার বাবা মা সবাই উপস্থিত ছিল। আর সেখানে তার একজন ঘনিষ্ঠ বান্ধবীকে আমরা দেখতে পাই। সবার সাথে সে খুবই মজা করছিল আর দেখে মনে হচ্ছিল সে তার জীবন নিয়ে খুবই খুশি। কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি সেটা আসলে একটা ভিডিও রেকর্ডিং, অর্থাৎ এই ঘটনাগুলো অতীতের ঘটনা। এরপর সিন আবার চেঞ্জ হয় আর আমরা বড় মিশাকে দেখতে পাই। বর্তমানে সে এখন প্যারালাইজড, তার দুটো পাই অকেজো। সে 15 বছর তার বাবার কাছ থেকে আলাদা থাকতো, আর 15 বছর পরে সে ফিরে এসেছে তার বাবার সাথে দেখা। তাদের একজন বিশ্বস্ত ড্রাইভার আসে মিশাকে নিতে, আর মিশা তাকে দেখে ইমোশনাল হয়ে যায়, আর সেখানে কিছুক্ষণ একটা ইমোশনাল কথাবার্তা হয়। এরপর তারা রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক বছর পর মিশা রাজপ্রাসাদে ফিরে এসেছে, তাই সে জানালার গ্লাস খুলে আশেপাশ দেখতে থাকে। এখনও রাজপ্রাসাদ আগের মতোই রয়েছে। সে যখন ভেতরে ঢোকে তখন তার সৎ মা রুক্মিণীর সাথে দেখা হয়। রুক্মিণী তাকে জড়িয়ে ধরে আদর করে, কিন্তু মিশার আচরণ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে তার সৎ মাকে পছন্দ করছে না এবং তাকে নাম ধরে ডাকছে। মিশা এসে জিজ্ঞেস করে বাবা কোথায়, কিন্তু রুক্মিণী বলে যে তোমার বাবা ফ্যাক্টরিতে গিয়েছে, সেখানে কর্মীরা আন্দোলন করছে আর সেটার জন্যই তাকে যেতে হয়েছে। আর এটা শুনে মিশা কিছুটা অবাক হয়ে যায়, কারণ তার বাবা তাকে চিঠি পাঠিয়ে জরুরি ভিত্তিতে আসতে বলেছিল, আর আসতে বলে সে নিজেই গায়েব হয়ে গিয়েছে। এটা মিশার কাছে তেমন একটা ভালো লাগছিল না। রুক্মিণী সেটা বুঝতে পারে, তাই মিশাকে সে সান্ত্বনা দিতে থাকে এবং বলে যে তোমার বাবা 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। এরপর রুক্মিণী নিজে মিশাকে নিয়ে যায় তার পুরনো ঘরে। সেখানে জিনিসপত্রগুলো সব আগের মতোই সাজানো ছিল। সেদিন রাতের বেলা মিশা যখন একা ছিল তখন সে তার বাবাকে ফোন করে, কিন্তু বাবার মোবাইল থেকে বারবার ভয়েস রেকর্ডার শোনা যাচ্ছিল। আর ঠিক তখনই মিশার দরজায় কেউ নক করে। মিশা যখন দরজা খুলে দেখে তখন দেখে যে বাইরে কেউ নেই। সে দরজাটা আবার লাগিয়ে দিয়ে ভিতরে চলে আসে। সে যখন ভেতরে ঢুকছিল ঠিক তখনই আবারও দরজাটা নক হওয়ার শব্দ হয়। এবার মিশা চমকে যায়। সে তাড়াতাড়ি দরজার কাছে চলে আসে এবং দ্রুত দরজা খুলে দেখতে পায় সেখানে কেউই নেই। কিন্তু এবার সে মাটিতে একটা লাল কাপড় দেখতে পায়। সে যখন সেটার পিছু করে যেতে থাকে তখন সে একটা মানুষের আবয়ব দেখতে পায়। সে মনে করে এটা তার বাবা, আর তাই তার পিছু করতে থাকে। পিছু করতে করতে সে একদম প্রাসাদের ভেতরের দিকে চলে আসে। সেখানে পর্দা সরিয়ে সে দেখতে পায় সেটা আসলে কোনো মানুষ নয়, সেটা ছিল একটা বেলুন। মিশা অবাক হয়ে যখন বেলুনের দিকে তাকিয়েছিল ঠিক তখনই সে পাশে আবার সেই অবয়বটা দেখতে পায়। সে অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল আর ঠিক তখনই বেলুনটা ফুটে যায়। মিশা ভীষণভাবে চমকে যায় এবং সামনে ছিল সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে গড়িয়ে সে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে তখন দেখতে পায় বাড়ির সব সদস্যরা তার আশেপাশে রয়েছে। তাদের পারিবারিক চিকিৎসক ডাক্তার শাখা তার চিকিৎসা করছে। তিনি তাকে প্রশ্ন করে যে তুমি এত রাতে সেখানে কেন গিয়েছিলে। মিশা তখন বলে আমি ওখানে আমার বাবাকে দেখতে পেয়েছি। কিন্তু রুক্মিণী শুনে বলে সেটা কিভাবে সম্ভব, তোমার বাবা তো প্রাসাদেই নেই। তোমার চিৎকার শুনে প্রথমে ম্যানেজার কপিল তোমাকে খুঁজে পায়, সে তো কাউকে দেখতে পায়নি। কিন্তু মিশা কোনো কথা শুনতেই রাজি ছিল না। তাই ডাক্তার সাখাত বলে যে ঠিক আছে চলো আমরা আরেকবার খুঁজে দেখি। প্রাসাদের ভেতরে মন্দিরে গিয়ে তারা আবার খুঁজতে থাকে, কিন্তু কিছুই তারা খুঁজে পায় না। এরপর সাখাওয়াত মিশাকে বলে যে তোমার বিশ্রামের প্রয়োজন, তুমি তোমার রুমে গিয়ে ঘুম দাও, তাহলেই দেখবে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু মিশা কিছুই মেনে নিতে পারছিল না, তার মনে হচ্ছিল কিছু তো একটা খারাপ হয়েছে। এর পরদিন সকালবেলা সে যখন বাগানে বসে ব্রেকফাস্ট করছিল তখন তাকে যে মেয়েটা ব্রেকফাস্ট সার্ভ করছিল তাকে সে জিজ্ঞাসা করে যে তার বাবা কোথায়। মিশার প্রশ্ন শুনে মেয়েটা প্রথমে ঘাবড়ে যায় এবং বলে যে ম্যানেজার কপিলকে জিজ্ঞেস করতে, কারণ রাজা সাহেবের সমস্ত কিছু কপিলই হ্যান্ডেল করে। এরপর রুক্মিণী এসে মিশাকে শুটিং দেখাতে নিয়ে যায়। রাজা সাহেব অর্থাৎ মিশার বাবা এই খেলাটা খুবই পছন্দ করতেন। সেখানে মিশার এক কাজিনও এসেছিল, তিনিও রাজবংশেরই লোক ছিল, তার নাম ছিল রানা।
সে মিশার সাথে এসে ফ্লার্ট করতে থাকে। সেখানে চলে আসে এসপি অশোক, আর সে রানাকে অপমান করতে থাকে, কারণ বর্তমানে রানার আর্থিক অবস্থাটা একটু খারাপ ছিল। রানার পরিবর্তে সেখানে ম্যানেজার কপিল স্কিট শুটিং করছিল এবং সে প্রত্যেকবারই তার লক্ষ্যভেদ করছিল, একবারও তার মিস হচ্ছিল না। আর এটা দেখে রানার হিংসে হয়, কারণ সে পারছিল না। তাই সে বন্দুকের ভিতরে একটা ইট ভরে দেয়, যাতে করে কপিল যখন শুটিং করতে থাকে তখন গুলিটা উল্টো দিকে তার হাতে এসে লেগে যায়। এতে কপিল গুরুতর আহত হয়। সে গ্যারেজে গিয়ে তার হাতটা ব্যান্ডেজ করতে থাকে। মিশা সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে, হঠাৎ করে তোমার বন্দুক থেকে ব্যাকফায়ার করলো কেন? কপিল তার বন্দুকের ভেতর থেকে একটা ইটের টুকরো বের করে দেখায় এবং বলে যে রানা ইচ্ছে করে আমার বন্দুকের ভেতর এই ইটের টুকরোটা ভরে দিয়েছিল, কারণ সে আমার মতো একজন মানুষের কাছে হাঁটতে চাইছিল না। কপিল আরও বলে যে খুব ছোটবেলায় আমি এই রাজপ্রাসাদে চুরি করতে এসেছিলাম এবং রাজা সাহেবের হাতে ধরা পড়েছিলাম, কিন্তু রাজা সাহেব আমাকে পুলিশে দেননি। তিনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, আর তখন থেকেই আমি এই প্রাসাদে আছি। মিশা বুঝতে পারে যে কপিল তার বাবার বিশ্বস্ত লোক ছিল, আর তাই সে কপিলের কাছে তার বাবার কথা জিজ্ঞেস করে। কিন্তু কপিল বলে যে আমি কয়েকদিনের জন্য একটা কাজে শহরের বাইরে ছিলাম, তাই আমি জানি না রাজা সাহেব কোথায়। সেদিন রাতের বেলা মিশা তার বিছানায় শুয়েছিল। তার ঘুম আসছিল না দেখে সে উঠে গিয়ে তাদের পিয়ানোটার কাছে যায়। হঠাৎ করেই সে পিয়ানো বাজার শব্দ শুনতে পায় এবং তার বাবা অর্থাৎ রাজা সাহেবের গলা শুনতে পায়। সে যখন এগিয়ে যায় তখন দেখতে পায় যে একটা ভিডিও প্লে হচ্ছে। মিশা ভিডিও প্লের কাছে চলে যায় এবং যখন হাত বাড়িয়ে তার বাবাকে ধরতে যায় তখন পর্দার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে মিশার হাত জাপটে ধরে। মিশা প্রাণপণে চিৎকার করতে থাকে এবং মিশা কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। পরদিন সকালবেলা সে এসপি অশোককে খবর দেয়। এসপি অশোক যখন তাদের এখানে আসে তখন সে বলে যে কিছু তো একটা হয়েছে, আর বাবার ফোনটাও বন্ধ, আমি কোনোভাবেই বাবার সাথে যোগাযোগ করতে পারছি না, তাই আমি একটা মিসিং কমপ্লেন লেখাতে চাই। এসপি অশোক বলে যে আমি পুরো প্রাসাদ তন্ন করে খুঁজেছি, কিন্তু আমি কিছুই পাইনি। আর এইরকম ঘটনা আপনার বাবা এর আগেও ঘটিয়েছে। হয়তো সে কোনো মেয়ের সাথে আছে, তাদের সাথে সময় কাটাচ্ছে। কিছুদিন অপেক্ষা করুন, সে নিজে নিজেই হয়তো ফিরে আসবে। তারপরে যদি আপনি মিসিং কমপ্লেন লেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই পুলিশ স্টেশনে আসতে হবে। মিশা কিছুটা আপসেট হয়ে যায়, তাই রুক্মিণী তার মন ভালো করার জন্য একটা মন্দিরে নিয়ে যায়। এই মন্দিরে মিশার বাবা এবং রুক্মিণী প্রায়ই আসতো। সেখানে মিশার সাথে একজন অন্ধ মহিলার দেখা হয়। সে যখন অন্ধ মহিলাকে দেখছিল তখন অন্ধ মহিলাটি দৌড়ে এসে তার মাথায় হাত রাখে এবং বলে যে তোমার সাথে একজন কথা বলতে চায়, যে তোমাকে মিস্ত্রি নামে ডাকতো। মিস্ত্রি নামে তাকে তার বাবাই ডাকতো। আর এটা শুনে মিশা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেখানে রুক্মিণী চলে আসে এবং অন্ধ মহিলার হাত থেকে মিশাকে ছাড়িয়ে নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু বাড়ি ফিরেও মিশা কিছুতেই সেই মহিলার কথা ভুলতে পারছিল না। তাই যখন তার রুমে ম্যানেজার কপিল আসে তখন সে তার কাছে রিকোয়েস্ট করে যে সেই মহিলাকে তার কাছে নিয়ে আসতে, কারণ মহিলাটি তার বাবার সম্পর্কে কিছু তাকে বলছিল। কপিল প্রথমে রাজি হচ্ছিল না, কারণ রুক্মিণী যদি জানতে পারে তাহলে তার উপর অনেক রেগে যাবে। কিন্তু মিশার মনের অবস্থা দেখে কপিল শেষে রাজি হয়ে যায় এবং লুকিয়ে সেই মহিলাকে মিশার রুমে নিয়ে আসে। মহিলা বলে যে এখানে একজন আছে যে তোমার সাথে কথা বলতে চায়, আর এটা বলতে বলতেই সে মিশার হাতটা শক্ত করে ধরে ফেলে এবং তারা একটা প্ল্যান সেটের মতো করতে থাকে। আর হঠাৎ করেই সেই আত্মাটা এসে মহিলার ওপর ভর করে এবং মহিলা চিৎকার করতে থাকে এবং বলে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে অনেক বিপদ। মিশা কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা আমি তোমাকে সাহায্য করব, তুমি বলো যে তুমি কোথায়। আর ঠিক তখনই সেখানে রুক্মিণী চলে আসে। আর অন্ধ মহিলাকে মিশার ঘরে দেখে সে অনেক বেশি রেগে যায় এবং জিজ্ঞেস করে যে ওকে কে নিয়ে এসেছে। কপিল বলে যে আমি নিয়ে এসেছি। সে কপিলকে অনেক বকাঝকা করে এবং বলে যে এক্ষুনি এই মহিলাকে প্রাসাদ থেকে বের করে দাও। মিশা চিৎকার করতে থাকে এবং মানা করতে থাকে, কিন্তু তার কোনো কথাই শোনা হয় না। মহিলাকে যখন কপিল বের করে নিয়ে যাচ্ছিল তখন দরজার সামনে দাঁড়িয়ে মহিলা বলতে থাকে যে আজ রাত 12টায় সে তোমার সাথে এসে কথা বলবে, তুমি রেডি থেকো। আর এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। রাত 12টার সময় মিশা অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই গ্যারেজ থেকে সে একটা শব্দ শুনতে পায়। সে যখন গ্যারেজে গিয়ে পৌঁছায় তখন শব্দটা অনেক বেশি বেড়ে যায়। শব্দটা এতটাই তীব্রতর হয় যে সে তার কান চেপে ধরতে বাধ্য হয়। আর হঠাৎ করে শব্দটা একদম থেমে যায়। তখন সে একটা ধুলো পড়া গাড়ির দিকে এগিয়ে যায়। ধুলো পড়া সেই জানালার গ্লাসটা ভেতর থেকে সে কিছু একটা দেখতে পায়। যখন সে পরিষ্কার করে তখন তার ভেতরে সে তার বাবাকে দেখতে পায়। তার বাবা রক্তাক্ত অবস্থায় ছিল। সে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে এবং গাড়ির দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে গাড়ির দরজাটা খুলতে পারে না। আর তাই সে ফিরে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে। রুক্মিণী এসে
কপিলকে বলে যে গাড়িটা গিয়ে চেক করতে, কিন্তু গাড়ির ভিতরে সে কাউকেই দেখতে পায় না। মিশা যখন আবার এগিয়ে যায় গাড়ির দিকে, তখন সেও আর কিছু দেখতে পায় না। তখন সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এত কিছুর পরেও মিশার কথা কেউ বিশ্বাস করছিল না। আর ঠিক তখনই মিশার বাবার ফোন আসে। রুক্মিণী বলে যে তোমার বাবা ফোন করেছে, আর তুমি কথা বলো। মিশা ফোনটা কানে লাগায় এবং যখন তার বাবার সাথে কথা বলতে যায় তখন সে বুঝতে পারে তার বাবা একাই কথা বলছে, অর্থাৎ ফোনটা রেকর্ডেড ছিল। এটা বুঝতে পেরে সে চুপ করে থাকে, কিছুই বলে না। কপিল তার কাছে এসে বলে যে তুমি তো এখন তোমার বাবার সাথে কথা বলে নিয়েছো, এখন কি তুমি নিশ্চিন্ত হয়েছো? মিশা বলে যে এই ফোনটা আমার বাবার ছিল না, এই ফোনটা রেকর্ডেড ছিল, হয়তো অন্য কাউকে দিয়ে রুক্মিণী এই ফোনটা করিয়েছে। রুক্মিণী আমার বাবাকে মেরে ফেলেছে, এখন সে বিভিন্নভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছে। এরপর কপিল এবং মিশা যায় তাদের গ্যারেজটা খুঁজে দেখতে। যেই গাড়ির ভিতরে মিশা তার বাবাকে দেখেছিল সেই গাড়িটা খুব ভালোভাবে তারা খুঁজে দেখে, আর তার ভিতরে মিশা তার বাবার একটা বোতাম খুঁজে পায়। বোতামটা খুঁজে পাওয়ার পর মিশা প্যানিক করতে থাকে। সে কাঁদতে কাঁদতে কপিলকে বলে রুক্মিণী আমার বাবাকে মেরে ফেলেছে, এখন সে আমাকে ভয় দেখিয়ে পাগল প্রমাণিত করার চেষ্টা করছে, যেন সে সম্পূর্ণ সম্পত্তিটা নিজে নিয়ে নিতে পারে। আর এটা শুনে কপিল তাকে শান্ত করার চেষ্টা করে, বলে তুমি অস্থির হয়েও না, তুমি ধীরে স্থিরভাবে চিন্তা করো, আর চলো আজকে রানার একটা পার্টি আছে, আমরা সেখানে যাই, তাহলে তোমার কিছুটা ভালো লাগবে। এরপর কপিল আর মিশা রানার সেই পার্টিতে চলে আসে। পার্টিটা হচ্ছিল রানার একটা বিলাসবহুল হোটেলে। সেখানে গিয়ে মিশা এবং কপিল দেখতে পায় রুক্মিণীকে ঘিরে রয়েছে পুলিশ ইন্সপেক্টর প্রকাশ, রানা এবং ডাক্তার শাখাওয়াত। মিশা কপিলকে জিজ্ঞেস করে রানা কি রুক্মিণীকে পছন্দ করে। কপিল বলে যখন থেকে রানার ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে তখন থেকেই সে রুক্মিণীর পিছে পড়ে আছে, আর তাছাড়া এসপি প্রকাশ এবং ডাক্তার শাখাওয়াতও তাকে পছন্দ করে। এর মধ্যেই রুক্মিণী মিশা এবং কপিলকে দেখতে পায়। তারা একই টেবিলে বসে ড্রিঙ্ক করছে দেখে রুক্মিণী খুবই রেগে যায় এবং কপিলকে বকাঝকা করতে থাকে। কপিল চলে যেতে চাইলে মিশা তার হাত ধরে বলে কপিল আমার সাথে এসেছে, আর তখন রানা সেখানে চলে আসে। সেও এসে কপিলকে অপমান করতে থাকে। আর ঠিক তখনই রানার ফোনে একটা ফোন আসে। ফোন কলটা দেখে রানা খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর সে রুক্মিণীকে নিয়ে নিচে চলে আসে। মিশাও পিছন পিছন সেখানে চলে আসে এবং সে আড়াল থেকে দেখতে পায় যে রানা এবং রুক্মিণী একটা টাকার ভর্তি ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে। আর এই সময় রুক্মিণীর সাথে রানার কিছুটা কথা কাটাকাটিও হয়। মিশা এবং কপিলও রানার গাড়ির পিছু করে। তারা জানতে চায় যে রানা এত রাতে টাকা ভর্তি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে। তারা গিয়ে দেখতে পায় যে রানা 3 জন লোকের সাথে সেই টাকা ভর্তি ব্যাগ দিয়ে কথাবার্তা বলছে। কথা বলার এক পর্যায়ে লোকগুলো উত্তেজিত হয়ে যায় এবং রানাকে ধরে পিটাতে থাকে। তাকে কিছুক্ষণ পিটিয়ে ফেলে রেখে তারা সেখান থেকে চলে যায়। এরপর রানাও সেখান থেকে চলে যায়। মিশা এবং কপিল রানার পিছু করতে করতে তার বাসায় চলে আসে এবং জিজ্ঞেস করে যে তুমি কাকে টাকা দিচ্ছিলে। মিশা আরও বলে যে আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছি, আমি এখন পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেব। আর এটা শুনে রানা হাসতে থাকে এবং বলে যে তুমি কিছুই জানো না, আমি তোমাকে আসল ঘটনা বলছি। আমি রুক্মিণীর কথা শুনে একজনের কাছ থেকে লোন নিয়ে আবার নতুন করে ফ্যাক্টরি করা শুরু করেছিলাম, কিন্তু আমি তাদের লোন শোধ করতে পারছি না। আর আমি রুক্মিণীর একটা গোপন তথ্য জানি, আর তাই রুক্মিণী আমাকে টাকা দিতে বাধ্য, আর সেই টাকা নিয়েই আমি ওদের লোন শোধ করছিলাম। মিশা রানাকে জিজ্ঞেস করে রুক্মিণীর কোন গোপন তথ্য তুমি জানো। তখন রানা তাকে বলে যে রুক্মিণী প্রেগনেন্ট, কিন্তু তার পেটের বাচ্চাটা রাজা সাহেবের নয়, অন্য কারোর, আর সেই জন্যই রুক্মিণী বাধ্য হয়ে আমাকে টাকা দিচ্ছিল। কিন্তু এই কথাটা শুনে কপিল রেগে যায়, কারণ সে বিশ্বাস করতে পারছিল না রুক্মিণী কোনোভাবে রাজা সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এর পরের সিনে আমরা রুক্মিণীকে দেখতে পাই সুইমিং পুলে সাঁতার কাটছে, আর ঠিক তখনই সে তার চোখের সামনে একটা আবায়াব দেখতে পায়। আবায়াবটা যখন তার দিকে ঘুরে তাকায় তখন রুক্মিণী দেখতে পায় সেটা সে নিজেই, এবং সে তার নিজের পেটেই ছুরি মারছে। আর এটা দেখে রুক্মিণী প্যানিক করতে থাকে। আর তখন সে দেখতে পায় সুইমিং পুলের পানিটা রক্তে ভরে যাচ্ছে। সে কোনো রকমের দৌড়ে সুইমিং পুল থেকে উঠে আসে এবং ড্রয়ার খুলে কিছু একটা ওষুধ খেতে থাকে, তারপর বসে বসে কাঁদতে থাকে। এর পরের দিনে আমরা দেখতে পাই রানাকে কেউ একজন ফোন করেছে, আর সেই ফোন পেয়ে তাড়াহুড়ো করে রানা বেরিয়ে পড়ে। সে যখন গাড়িতে উঠে বসে তখন পেছন থেকে কেউ একজন তার গলা চেপে ধরে। কোনো রকমের রানা তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে বাইরে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু বেশি দূর যেতে পারে না। সেই মূর্তিটি তার কাছে চলে আসে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। তার পরের দিনে আমরা রুক্মিণীকে দেখতে পাই সে মন খারাপ করে শুয়ে আছে। তখন মিশা তার ঘরে আসে এবং জিজ্ঞেস করে যে তোমার পেটের বাচ্চাটা কার।
এই কথা শুনে রুক্মিণী অনেক রেগে যায় এবং মিশাকে অনেক কড়া কথা বলতে থাকে। ঠিক তখনই সেখানে কপিল চলে আসে এবং রুক্মিণীকে বলে যে কেউ রানাকে হত্যা করেছে, আমাদের সেখানে যেতে হবে। এরপর রুক্মিণী এবং কপিল বেরিয়ে যায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে। মিশা চলে আসে তার ড্রাইভার কাকু এবং তাদের কুকুরের কাছে। তার বাবার আংটিটা সে কুকুরটাকে দিয়ে শুকায় এবং প্রাসাদের ভেতরে নিয়ে ছেড়ে দেয়। কুকুরটা সেই গ্যারেজে চলে আসে এবং প্রাসাদের ভেতরে গিয়ে একটা জায়গায় গিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। মিশা তার ড্রাইভার কাকুকে বলে সেখানে নেমে দেখতে যে এর ভেতরে কী আছে, আর সাথে সাথেই ড্রাইভার কাকু সেখানে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে মিশা কি করবে বুঝতে না পেরে কপিলকে ফোন করে এবং জানায় যে তার বাবার লাশ খুঁজে পেয়েছে। ঠিক তখনই ড্রাইভার কাকু পানির নিচ থেকে প্লাস্টিকে মোড়ানো, কষ্টেপে মোড়ানো একটা বডি উপরে তুলে নিয়ে আসে। মিশা এতটাই আতঙ্কিত হয়ে যায় যে সে কি করবে বুঝতে পারে না। আর ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তার গলা চেপে ধরে এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন দেখতে পায় যে সে একটা গাড়ির ভেতরে এবং তার সামনের সিটে ড্রাইভার কাকু বসে আছে এবং সে মৃত। আর তখনই সে বাইরে আরেকজন লোককে দেখতে পায়, সেটা আর কেউ ছিল না, সেটা ছিল কপিল। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে পুরোটার পেছনেই রয়েছে কপিল। মিশার কাছে যে অন্ধ মহিলা এসেছিল এবং ভবিষ্যৎবাণী করেছিল সেটাও কপিলেরই সাজানো ছিল। সে চেয়েছিল মিশাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে, কিন্তু মিশা ছিল নাছোড়বান্দা, সে কোনোভাবেই সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না। আর অবশেষে সে তার বাবার লাশ খুঁজে বের করে ফেলে। আর তাই বাধ্য হয়েই কপিল মিশাকে মেরে ফেলার প্ল্যান করে। ড্রাইভার কাকুকে তো আগেই মেরে ফেলেছিল, তারপর মিশাকে সেই গাড়ির ভেতরে ভরে বাইরে থেকে লক করে গাড়িটা ঠেলে লেকের পানিতে ফেলে দেয় কপিল। এরপর সে প্রাসাদে ফিরে আসে এবং রুক্মিণীর কাছে সবকিছু খুলে বলে যে সে মিশাকে মেরে ফেলেছে। আর তখন আমরা কাহিনীর ফ্ল্যাশব্যাকে চলে যাই আর আমরা জানতে পারি একদিন রাজা সাহেব রুক্মিণী এবং কপিলকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে এবং খুব স্বাভাবিকভাবেই এতে করে রাজা সাহেব খুব ক্ষেপে যান এবং রুক্মিণীর গলা টিপে ধরেন। পেছন থেকে কপিল রাজা সাহেবের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে এবং প্লাস্টিকের ব্যাগে ভরে কষ্টে মুড়িয়ে সে তাকে সেই পানির মধ্যে ডুবিয়ে রাখে। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। রুক্মিণী ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই কপিল তাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তুমি ভয় পেও না, তোমার আর তোমার বাচ্চার কোনো ক্ষতি হবে না, তুমি শুধু আমার কথা মতো কাজ করতে থাকো। পরদিন রুক্মিণী অশোককে খবর দেয় এবং বলে যে তার ড্রাইভার মিশাকে স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিল, কারণ মিশা আর এখানে থাকতে যাচ্ছিল না। কিন্তু তার ড্রাইভার এবং মিশা কারোরই কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এর পরের সিনে আমরা পানি থেকে সেই গাড়িটা তুলতে দেখি। পুলিশ সেই গাড়িটার ভেতর থেকে শুধুমাত্র ড্রাইভারের লাশটা উদ্ধার করতে পারে, কিন্তু সেখানে আর কেউ ছিল না। আর এটা দেখে কপিল খুব ভয় পেয়ে যায় এবং সে ফোন করে রুক্মিণীকে সেটা জানায়। ঠিক তখনই রুক্মিণী তাদের বাগানে ডাক্তার শাখাওয়াতকে দেখতে পায় আর তাকে দেখে সে সেদিকে এগিয়ে যায়। ডাক্তার শাখাওয়াত তাকে বলে যে সে দিল্লি থেকে এসেছে আর সেইখানে সে মিশার লাশ দেখে এসেছে। মিশা কয়েকদিন আগে সুইসাইড করে মারা গিয়েছে। আর এটা শুনে রুক্মিণী খুব ভয় পেয়ে যায় যে এসব কী হচ্ছে। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকায় এবং আমরা প্রাসাদের ভেতর থেকে মিশাকে বেরিয়ে আসতে দেখি হুইল চেয়ারে করে। আর এইখানে রয়েছে আসল টুইস্ট। আসল ঘটনা জানার জন্য ডাক্তার শাখাওয়াত এবং রুক্মিণী মিশার দিকে এগিয়ে যায় আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে মিশা কোনো রকমে সেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। এবং এইখানে রয়েছে আরেকটা টুইস্ট, মিশা তার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছিল, অর্থাৎ তার পা পুরোপুরি ঠিক আছে। রুক্মিণী জিজ্ঞেস করে যে কে তুমি? মিশা বলে আমি ফাতিমা। আর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা সেই দিনের জন্মদিন পার্টিতে মিশার এক বান্ধবীকে দেখতে পাই যার নাম ছিল ফাতিমা। মিশার সাথে অনেক দিন ধরেই ফাতিমার যোগাযোগ ছিল না। হঠাৎ করেই দিল্লির এক হসপিটালে মিশার সাথে ফাতিমার দেখা হয় আর তার চিকিৎসা করছিল ডাক্তার শাখাওয়াত। তার কাছ থেকে ফাতিমা জানতে পারে যে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মিশার মা মারা গিয়েছে এবং মিশার 2 পা প্যারালাইজড হয়ে গিয়েছে এবং মিশার বাবা আবারও বিয়ে করেছে, তাই মিশার সাথে তার বাবার কোনো রকম যোগাযোগ ছিল না। আর মিশা এই সময় চরম ডিপ্রেশনে ভুগছিল। তাকে ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য ফাতেমা চেষ্টা করতে থাকে। একসময় সে সফলও হয়। মিশা তার বাবার সাথে যোগাযোগ করতে রাজি হয়। তার বাবা তাকে বলে যে সে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও মিশার বাবা তার সাথে দেখা করতে আসে না। এতে করে মিশা আবারও হতাশ হয়ে যায়, সে ডিপ্রেশনে চলে যায় এবং সুইসাইড করে নেয়। আর এরপর ডাক্তার শাখাওয়াত এবং ফাতেমা মিলে প্ল্যান করে ফাতেমাকে মিশা সাজিয়ে প্রাসাদে নিয়ে আসে। রুক্মিণী ফাতিমার কাছে মাপ চাইতে থাকে এবং বলে যে আমি এগুলো কিছুই চাইছিলাম না, আমি চাইছিলাম শুধু ভালো থাকতে। আর ঠিক তখনই ডাক্তার শাখাওয়াতের পেছন থেকে কেউ তার উপর হামলা করে।
যখন বিদ্যুৎ চমকায় তখন আমরা দেখতে পাই সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে কপিল। এরপর কপিল পাগলের মতো ফাতেমার দিকে এগিয়ে আসতে থাকে তাকে মেরে ফেলার জন্য। রুকমিনি অনেক চেষ্টা করে কপিলকে বাধা দেওয়ার জন্য, কিন্তু কপিল যেন কোনো কিছুতেই বাদ মানছিল না। সে একটা লোহার রড নিয়ে ফাতেমাকে আঘাত করে। এরপর ফাতিমাকে যখন সে একেবারে মেরে ফেলার চেষ্টা করে তখন রুকমিনি পেছন থেকে কপিলের ওপর বন্দুক তাক করে গুলি করে দেয়, কিন্তু গুলিটা কপিলের গায়ে না লেগে তার কান ঘেঁষে বের হয়ে যায়। এরপর কপিল বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? রুকমিনি বলে যে তুমি ফাতেমাকে মেরো না, আমি এগুলো চাইনি, আমি শুধু ভালো থাকতে চেয়েছিলাম। এরপর কপিলের সাথে হাতাহাতির এক পর্যায়ে রুকমিনির গায়ে গুলি লেগে যায় এবং রুকমিনি সুইমিং পুলে পড়ে যায় এবং সে মারা যায়। কপিল যেন পাগল হয়ে গিয়েছিল, সে ঘুরে ফাতেমার দিকে এগিয়ে যায় তাকে মেরে ফেলার জন্য, কিন্তু ফাতিমা ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সে দৌড়ে গিয়ে কপিলের বন্দুকটা খুঁজে পায় এবং সেটা কপিলের দিকে তাক করে, কিন্তু কপিল ছলে বলে তার কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং ফাতেমার দিকে ফায়ার করে, কিন্তু বন্দুকটা থেকে সেদিনের মতো ব্যাকফায়ার হয়, কারণ ফাতিমা বুদ্ধি করে তার বাবার আংটিটা সেই বন্দুকের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, আর সেইখানেই কপিল মারা যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ফাতিমা বেরিয়ে যাচ্ছে এবং অশোককে খবর দিয়েছে। অশোক এসে সবগুলো লাশ সেখান থেকে নিয়ে যায়। নিশাদের পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র লোভের কারণে। সিনেমার শেষ অংশে আমরা দেখতে পাই ফাতিমা মিশার নামে একটা ফাউন্ডেশন চালাচ্ছে। আসলে এই ফাউন্ডেশনটা খুলেছিল মিশার বাবা রাজা সাহেব। গরিব বাচ্চাদের সাহায্য করাই ছিল এই ফাউন্ডেশনের কাজ। ফাতিমা মিশা এবং মিশার বাবার কবরে ফুল দিতে থাকে, আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়।